আজকে আমার হবু দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। শুনতে অবাক লাগলেও এটাই ঘটেছে আমার সাথে। আমার যার সাথে আজকে বিয়ে হতে যাচ্ছে তার সাথে আজকে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার বড় বোনের নাম অর্পা। ও আমার আপন বোন না, তবে চাচাতো বোন। আমাদের চাচাদের মধ্যে আমি আর অর্পা আপুই বড় আর বিবাহযোগ্য। অর্পা আপু আমার 2 বছরের বড়। দেখতে হুরপুরির মতোই সুন্দর। তার রূপের কাছে সব কিছুই হার মানবে। আর অর্পা আপুর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তিনি শুধু অর্পা আপুকে তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করতেছে। শুনেছি লোকটার নাকি মস্ত বড় ব্যবসা আছে। ওই লোকটার আর্থিক অবস্থার তুলনায় আমাদের আর্থিক অবস্থা এতটা মানানসই না। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর উনি অনেক বড় পরিবারের ছেলে। আপুকে যেদিন উনি দেখতে এসেছিলেন আমি সেদিন জানালা দিয়ে হালকা উঁকি দিয়ে ওনাকে দেখেছিলাম। সত্যি লোকটাও অনেক সুন্দর আর হ্যান্ডসাম ছিল। আর লোকটা আপুকে দেখে প্রথম দেখায় পছন্দ করে ফেলে। পছন্দ হওয়ার সাথে সাথে খুব হই হই রই রই করে আপুর বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হলো। আমরা সবাই খুব খুশি ছিলাম আপুর এত বড় করে বিয়ে হবে দেখে। তাই সবাই খুব মজা করছিলাম। আমি নিজেও খুব মজা করতে লাগলাম। সামনের সপ্তাহে আপুর সাথে অরণ্যর বিয়ে। ওহো, তোমাদের তো ওই লোকটার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না। ওই লোকটার নাম অরণ্য। বয়স 28। বাবার বড় ব্যবসা আছে আর সেটাই দেখাশোনা করছে। ঢাকায় অনেকগুলো বাড়ি আছে শুনেছি, আর ওনাদের টাকা পয়সা নাকি কোনো অভাব নেই। যেহেতু সামনের সপ্তাহে অর্প আপুর সাথে অরণ্য ভাইয়ের বিয়ে, তাই আমি আগে থেকে সব ঠিক করে রাখলাম। হলুদি কী পরবো, বিয়েতে কী পরবো, বৌভাতে কী করব। চিন্তা করছিলাম আপুর বিয়েতে খুব মজা করব। কত প্ল্যান যে করেছিলাম, সব প্ল্যান বিয়ের দিন সকালে মাটি হয়ে গেল। কারণ হঠাৎ করে বড় কাকি বলে উঠল, কি গো অর্পার মা, অর্পা তো ঘরে নেই, কোথাও তো খুঁজে পাচ্ছি না। বড় কাকির কথা শুনে আমরা সবাই থমকে গেলাম। আর কিছুক্ষণ পর পাত্র আসবে, আর এখন অর্পা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্পা আপু কোথায় গেল কেউ বুঝতে পারতেছিল না। কারণ অর্পা আপুর সাথে কারো কোনো সম্পর্ক আছে বলে মনেও হয় না। থাকলে অবশ্যই কেউ না কেউ জানতো। তবে আপু কোথায় গেল এই প্রশ্নটা যেন সবার মনেই বিদ্ধ করতে লাগলো। অর্পা আপুকে সারা বাড়ি খোঁজা হলো, কিন্তু অর্পা আপুর কোনো হদিস মিলল না। সবাই ভেবে নিয়েছে অর্পা আপুর হয়তো প্রেমিক ছিল, আর অর্পা আপু সেই প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। কিন্তু এই কথা জানাজানি হলে আর মান সম্মান থাকবে না। তাই কী করবে সবাই বুঝতে পারছিল না। সবাই উপায় খুঁজতে লাগলো। হঠাৎ করে কাকা বাবাকে বলে বসলো, অনন্যা তো বিবাহযোগ্য, অনন্যাকে বিয়ে দিলে কেমন হয়? মান সম্মান বাঁচানোর জন্য এছাড়া তো কোনো উপায় দেখছি না। যেহেতু পাত্র যোগ্য ছিল আর আমি দেখতে এতটাও সুন্দর ছিলাম না, আর আমার মতো দেখতে খারাপ মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র আর হবে না। তাই আমার বাবাও কিছুটা লোভে পড়ে কাকার প্রস্তাবে রাজি হয়ে গেল। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ আমি আর অর্পা আপু রাত আর দিন, আমি দেখতে এতটা ভালো না, তারা আমাকে মেনে নেবে বলে মনেও হয় না। কিন্তু বাবার কাকার প্রচণ্ড চাপে অর্পা আপুর জায়গায় আমাকে কনে সেজে বসতে হলো বিয়ের পিঁড়িতে। লাল টুকটুকে শাড়ি, বাড়ি গহনা, আমি কনে সেজে বসে আছি। কিছুক্ষণের মধ্যে বরপক্ষ আসবে। জানি না তারা এসে কি করবে, কি হবে এর পরিণতি। ভিতরে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। কিছুই ভাবতে পারছিলাম না, মাথাটা যেন ঘুরতে লাগলো। তবুও নিজেকে সামনে স্থির হয়ে বসে রইলাম। হঠাৎই কানে বাজতে লাগলো, সবাই বর এসেছে বর এসেছে বলে চিল্লাতে লাগে। বরকে বরণ করা হলো। পাত্রপক্ষে সবাই কনে দেখার জন্য রুমে প্রবেশ করলো। পাত্রপক্ষ এসে আমাকে দেখে কনে পাল্টানো হয়েছে বলে হইচই শুরু করে দেয়। কিন্তু আমার বাবার কাকারা বলল, কনে ঠিকই আছে, পাত্রপক্ষকে চাপ দিল বিয়ে করার জন্য, না হয় ঝামেলা হবে। পাত্রপক্ষ চাপের মুখে পড়ে আমাকে বিয়ে করিয়ে নিয়ে যেতে রাজি হলো। নানান ঝামেলা পার হয়ে আমার বিয়েটা সম্পন্ন হলো। আজকে অর্পা আপুর জায়গায় অরণ্যর বউ হলো অনন্যা। জানি না তাদের মনে আমার প্রতি কোনো ক্ষোভ জন্মে আছে কি না। জমলেই বা কি, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি তো চাইনি এমন কিছু হোক। আমার তো অরণ্য ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে। কারণ উনি এসেছিল হুড়পুরে বিয়ে করে নিতে, কিন্তু বিয়ে করে নিয়ে যাচ্ছে একটা শেওড়া গাছের পেতনি। নিজের জন্য বেশ খারাপ লাগছে, কারণ আমি তো চাইনি আমার বিয়েটা এভাবে জোরপূর্বক দেওয়া হোক। দেখতে খারাপ হলেও কখনো এটা নিয়ে কোনো আফসোস করিনি। নিজেকে সব দিক দিয়ে পারফেক্ট করে তোলার চেষ্টা করেছি। বিয়ে নিয়ে তো 8-10টা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল, আর আজকে চোখের সামনে আমার সব স্বপ্নগুলো ভেঙে গেল। নিজের অজান্তেই বুকের ভিতরটা হু হু করে উঠলো, আর চোখ দিয়ে বৃষ্টি জড়তে লাগে। আশেপাশে তো সবাই বলাবলি করতে লাগলো, বাবা, অনন্যার ভাগ্য তো অর্পা খুলে দিয়ে গেছে। তা না হলে অনন্যা এমন ছেলে বিয়ে করতে পারতো নাকি? এসব শুনে যেন মনটা আরও খারাপ হয়ে গেল আমার। ভাগ্যের কাছে যে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। অবশেষে বিয়ে সম্পন্ন হলো। বিয়ে সম্পন্ন হওয়ার পর এখন কনে বিদায় দেওয়ার পালা।
আমার বাবা আমাকে অরণ্যর হাতে তুলে দিল। অরণ্যর হাতে তুলে দেওয়ার সময় অরণ্যর দিকে তাকানোর সাহস পেলাম না। লজ্জায় নিচের দিকে মুখ করে রাখলাম। মনের ভিতর শুধু এই মুহূর্তে একটা প্রশ্নই জাগছে, অর্পা আপু কোথায় আছে, কোথায় গেল, কার সাথে গেল? এসব ভেবেই মনের ভিতরটা খুব আনসান করতে লাগে। অরণ্যর হাতে আমাকে তুলে দেওয়ার কিছুক্ষণ পরেই আমাকে যাওয়ার জন্য সবাই গাড়িতে তুলে দিল। আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি, কিন্তু আর 8-10টা মেয়ের মতো হাজারটা স্বপ্ন নিয়ে যাচ্ছি না। হাজারটা স্বপ্ন ভেঙে যাচ্ছি। ভাগ্যের পরিহাস যে এমন হবে বুঝতে পারিনি। ব্যস্ত শহরের পথ পাড়ি দিয়ে আমি শ্বশুর বাড়ি পৌঁছালাম। শ্বশুর বাড়ির বাকি সবাই আমাকে দেখে কানাকানি করতে লাগে। একে সর্বনাশ করেছে অরণ্য। একে তো মধ্যবিত্ত ঘরে বিয়ে করেছে, তার ওপর অসুন্দর মেয়ে। মেয়ে দেখার সময় সবার কি চোখ কপালে ছিল নাকি? অরণ্যর সাথে এই মেয়েকে মানায় নাকি? এমন সর্বনাশ অরণ্য নিজের হাতে কেন করলো? এসব কথা শুনে মনটা আরও ভাঙতে লাগলো। কোনো রকমে সবাই আমায় তুলে নিয়ে ঘরে গেল। খেয়াল করলাম ঘরটা ভীষণ সাজানো গোছানো, চারদিকে অনেক ফুলের সুবাস ছড়াচ্ছে। আজকে এই ঘরে অর্পা আপুর আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের লীলা খেলা এই ঘরে আজ আমি আসলাম। ঘরের নিভু নিভু আলোতে চুপ করে বসে রইলাম। হয়তো অন্য সব মেয়েরা এই সময় বসে থাকে স্বামীর অপেক্ষায়, আর আমি বসে আছি অনিশ্চিত এক ভবিষ্যতের অপেক্ষায়। বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম অরণ্য রুমে ঢুকেছে। ওনাকে দেখে আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। জানি না কী কথার সম্মুখীন আমাকে আবার হতে হবে। এসব ভেবে যেন ভয়ে আরও কুঁকড়ে যেতে লাগলাম। খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে খেয়াল করলাম আমার শরীরটা ভীষণ কাঁপছে। উপরে তাকালাম, মনে হচ্ছে ফ্যান আমার উপর পড়ে যাবে। সব কিছু উল্টাপাল্টা লাগছে। আমার এখন কি করা উচিত বুঝতে পারছি না। তাই একদম চোখটা বন্ধ করে ধপাস করে শুয়ে পড়ি। আস্তে আস্তে শরীরটা আরও নিস্তেজ হয়ে কাঁপতে লাগে। কষ্ট হতে লাগলো খুব। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার হাতটা ধরেছে। হাতটা ধরে চোখে মুখে পানি চাপটা দিচ্ছে, কিন্তু চোখ খোলার মতো শক্তি আমি পাচ্ছিলাম না। এবার মনে হচ্ছে কেউ আমার প্রেশার মাপছে, তবুও চোখ খুলে দেখার মতো শক্তি পাচ্ছি না। আস্তে আস্তে আরও নিস্তেজ হতে লাগলাম। অনুভব করলাম এখন আর আমার পাশে কেউ নেই। খুব অসহায় মনে হতে লাগলো নিজেকে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কেউ আমার মুখে কিছু একটা দিয়ে বলতেছে, এই যে আপনি এটা খেয়ে নিন, আপনার প্রেশার খুব নেমে গিয়েছে, একটু কষ্ট করে খান, হা করুন। কথাগুলো শোনার পরও আমি হা করার শক্তি পাচ্ছি না। কোনোভাবে নিজের মধ্যে শক্তি সঞ্চার করে হা করলাম। খেয়াল করলাম মুখে পানি দিচ্ছে। পানিটা মিষ্টি। বুঝতে আর বাকি রইল না এটা চিনির পানি। তাই নিজের মধ্যে শক্তি জগিয়ে পানিটা কষ্ট করে খেলাম। খাওয়ার পর একটু জিম ধরে শুয়ে আসি। আস্তে আস্তে মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছি। কোনো রকম চোখ খুললাম। চোখ খোলার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে বসে আছে, সাথে কিছু খাবার নিয়ে। আমি একটু তাড়াহুড়ো করে বসতে নিলে উনি আমাকে বললে, এত তাড়াহুড়ো করার কিছু হয়নি, আপনি আস্তে আস্তে উঠুন আর উঠে এগুলো খেয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিছু খাননি, তাই প্রেশার কমে গেছে, আপনি একটু খেয়ে নিন। ওনার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, সকাল থেকে যা গেল আমার উপর, এরপর কি আর খাওয়া গলা দিয়ে নামে? তবে আমি অনেক খেতে পারা একটা মেয়ে, সারাদিনই কিছু না কিছু খেতাম। সত্যি বলতে এই মুহূর্তে আমার পেটে খুব ক্ষুধা লেগেছে। তাই সামনে মুরগির রোস্টার পোলাওটা দেখে মুখ সামলাতে পারলাম না। সামনে পেয়ে গপাগপ খেতে লাগলাম। হঠাৎ করে খাবার গলায় বাজলো আর হিসকি তুলতে লাগলাম। কোনোভাবেই যেন হিসকিটা কমছিল না। হঠাৎ করে খেয়াল করলাম উনি আমার সামনে এক গ্লাস পানি ধরে। আমি পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। উনি আমাকে কি ভাবছে সেটা দেখার দরকার আমি মনে করছি না। এই মুহূর্তে আমার ক্ষুধা লেগেছে আর আমাকে এখন খেতে হবে, এটাই জানি। তাই আমি আপন মনে খেতে লাগলাম। অল্পক্ষণের মধ্যে আমার খাওয়া শেষ হলো আর আমি রিল্যাক্স মোডে শুয়ে পড়লাম। আর উনি খাবার প্লেটটা টেবিলের উপর রাখতে গেলেন। যাক, লোকটারা যত খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, এটা ভেবে মনটা শান্ত হলো। কিন্তু হুট করে উনি বললেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না ঘুমালে আপনার সাথে একটু কথা ছিল। আমি নড়ে চড়ে বসে বললাম, না আমি তো ঘুমাইনি। কেন, কি বলবেন বলুন? উনি আবার গম্ভীর গলায় বললেন, সত্যি বলতে সবার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমি আপনার বোন অর্পাকে প্রথম দেখায় খুব ভালোবেসে ফেলেছিলাম। ওকে নিয়ে একটা ছোট্ট সংসার কল্পনা করে ফেলেছিলাম। সেই জায়গায় আপনাকে কেন জানি না, চাইলেও মানতে পারছি না। আপনাকে আমি আঘাত দিয়ে কথাটা বলতে চাইনি, তবে আমি খুব সোজাসাপটা স্বভাবের ছেলে, যা বলি সরাসরি। না মানার একটা কারণ আছে, আশা করি আপনি যথেষ্ট বুদ্ধিমতী আর সেই কারণটা বুঝতে পেরেছেন। ওনার কথাগুলো শুনে কেন জানি না কেমন খারাপ লাগলো না। কারণটা আর কী হবে? কারণটা তো এটাই হবে, আপু সুন্দর, আমি অসুন্দর। আমি তো আগেই বুঝেছিলাম আমার বিয়েটা 8-10টা মেয়ের মতো হয়নি। তাই ওনাকে জবাব দিলাম, আপনাকে জোর করে আমাকে মানতে হবে না। আমি নিজেও চাইনি এভাবে আমার বিয়ে হোক। বিয়ের দিন সকালে অর্পা আপুকে কোথাও পাওয়া যাচ্ছিল না। কোথায় গিয়েছে কেউ বলতে পারে না।
আর আপুর কোনো রিলেশনও ছিল না, এটা কারো জানা নেই। এই মুহূর্তে কি করবে বুঝতে পারছিল না। আর বাড়ির মধ্যে আমি ছাড়া বিবাহযোগ্য কোনো মেয়ে ছিল না। আমি জানি অর্পা আপুর তুলনায় আমি কিছু না। অর্পা আপু অনেক সুন্দর আর আমি অসুন্দর, কিন্তু এটা নিয়ে আমার কখনো আফসোস হয়নি। আমি সবসময় নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের কাছে এভাবে হেরে যাব ভাবিনি। আপনি চিন্তা করবেন না, আমি কখনো জোর করে কিছু করব না। সময়টা একটু পার হতে দিন, আপনি চাইলে আমি নিজে আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমার কথা শুনে উনি বেশ চমকে গেলেন। হয়তো উনি এটা আশা করেননি আমি এমন কিছু বলবো। সে যাই হোক, সময় সব বলে দিবে। আপাতত আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনি এ বাড়িতে এসেছেন মেহমান হিসাবে, আপনার যেন কোনো সমস্যা না হয় আমি সে বিষয়টা খেয়াল রাখবো। কিন্তু দয়া করে আমার ভালোবাসা পাওয়ার আশা রাখবেন না, কারণ আমি আপনার বোনকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। আমি কিছুটা চুপ থেকে জবাব দিলাম, আপনি দয়া করে আমাকে সিরিয়ালের নায়িকা ভাববেন না। আমি আপনাকে জোর করব না, এটা আমি বলেছি। কিন্তু আপনি আপনার স্ত্রীর সামনে অন্য একটা মেয়েকে ভালোবাসি বলবেন, সেটা আমি মেনে নেব না। আপাতত ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং সম্পর্কটা ওভাবেই দেখবেন। আর আমার সামনে অন্য নারীকে ভালোবাসার কথা বলার আগে 10বার ভেবে বলবেন। আমি দেখতে অসুন্দর হলেও নিজেকে কখনো ছোট করে দেখিনি, এখনও দেখব না। দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা বলবেন, যা ইচ্ছে তাই বলবেন না। আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে চাইনি। ভাগ্য এভাবে সব উলটপালট করে দিয়েছে, কিন্তু ভাগ্য দোহাই দিয়ে নিজের জীবন বরবাদ করার মতো মেয়ে আমি না। এবার আমি ওনার দিকে একটু খেয়াল করলাম, দেখলাম ওনার মুখটা বেশ চুপসে গিয়েছে। গেলেই বাকি, আমি কেন ওনার এসব কথা শুনে নিজেকে ছোট করব। যতদিন আমি অরণ্যর বউ হিসাবে আছি, আমি আমার অধিকার আদায় করে নিব, তবে সেটা ভালোবাসা দিয়ে জোর করে না। উনি আমার কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে জবাব দিলেন, আমার যা মন চায় আমি তাই বলবো, আপনি না করার কে? আপনাকে সে অধিকার আমি দেইনি। নিজের অধিকারের বাহিরে গিয়ে কথা বলবেন না, বুঝছেন? দেখে তো মনে হচ্ছে ছেলে পাঠানোর ব্যাপারে খুব চালু। ওনার এই কথা শোনার পর মাথায় একটু রাগ সরে গেল, তবুও নিজেকে শান্ত করে জবাব দিলাম, আমি কি আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি, অথবা আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছি নাকি? আপনি যেহেতু আমার ব্যাপারে বলার দুঃসাহস দেখিয়েছেন, আমিও আপনার ব্যাপারে বলবো। এটাকে ভেবে লেবেল করা, বুঝছেন? আপনি যেমন তেমনই হতে হবে। দেখুন, আপনি কিন্তু খুব বেশি বকবক করছেন। আপনাকে দেখে তো প্রথমে ভেবেছিলাম খুব বোকা শোকা, কথাই বলতে জানেন না। এখন তো মনে হচ্ছে মুখ দিয়ে কথার ফুলঝুরি পড়ছে। আমিও এবার শান্ত হয়ে জবাব দিলাম, বকবক আপনি শুরু করেছেন। দেখতে অসুন্দর দেখে কি ভেবেছেন আমি অবলা নারী? সিলিয়ার মতো করে আমাকে খাটে শুতে দিব আর আমি নিচে শুয়ে পড়ব, তা হবে না মশাই। আমার পাশে এসে ঘুমান। আপনি তো বেশ ডেঞ্জারাস মেয়ে, আমি আপনার সাথে ঘুমাবো কেন? আমি ব্রুটা বেশ কুঁচকে বললাম, তাহলে কোথায় ঘুমাবেন? জবাবে উনি বললেন, পাশের রুমে ঘুমাবো। আমি হাসি দিয়ে বললাম, তা হবে না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। উনি আমার কথা শুনে বেশ অবাক হচ্ছে মনে হচ্ছে। অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে রাগ রাগ ভাব নিয়ে বললেন, এই যে শুনেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সেই যাই করি, আমি ঘুমালাম, তবে রুম ছেড়ে ঘুমানো যাবে না। রুম ছেড়ে বের হলে আমিও কিন্তু আপনার সাথে চলে যাব। উনি বেশ চমকিত পুলকিত হয়ে আমাকে বললেন, আপনি তো বেশ নাছোড়বান্দা। ওকে, রুম ছেড়ে যাব না, আমি নিচে ঘুমাচ্ছি। এবার আমায় একটু রেহাই দিন। আমিও মুচকি হেসে জবাব দিলাম, ঠিক আছে বুধমশাই। উনি ব্রুটা কুচকে বললেন, বুধমশাইটা আবার কে? আমি হাসতে হাসতে বললাম, কেন আপনি? উনি অবাক হয়ে বললেন, আপনি আমার নামও ঠিক করে ফেলেছেন এর মধ্যে? হ্যাঁ, করেছি। উনি বিরক্ত হয়ে জবাব দিলেন, আপনি সত্যি পাগল একটা মেয়ে, সেটা কি আপনি জানেন? আমি আরও একটু হেসে নিলাম। হেসে জবাব দিলাম, সেটা নতুন করে বলার কিছু নেই। আমি একটু নাছোড়বান্দা, সবাই জানে। আপনি ঘুমান, আর ধন্যবাদ এত কিছু খাওয়ানোর জন্য। সবগুলোই আমার প্রিয় খাবার ছিল, শুধু চিনির পানিটা ছাড়া। উনি কিছুটা চুপ হয়ে বলল, দোহাই লাগে, এবার একটু চুপ হন তো, আমাকে ঘুমাতে দিন একটু। আমি হাত দুটো দিয়ে মুখ চেপে ইশারা করলাম, আচ্ছা ঘুমান। আপনারা হয়তো আমার এরকম আচরণ দেখে অবাক হচ্ছেন। আমি এমন কেন করলাম? সত্যি বলতে আমি ছোটবেলা থেকে খুব নাছোড়বান্দা আর পাগলাটে স্বভাবের মেয়ে ছিলাম। পাগলামোর ভাবগুলো এত বড় হওয়ার পরও যায়নি, তাই পাগলামির সুযোগ পেলেই করে ফেলি। এই যে অরণ্যর সাথে সবেমাত্র শুরু করেছি, এরপর যে আরও কত কী হবে কে জানে। আস্তে আস্তে সব বললাম। যাই হোক, সেই দিনের মতো আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আমি খেয়াল করলাম উনি নাক ডেকে ঘুমাচ্ছে। এমনভাবে নাক ডাকছে মনে হচ্ছে চারদিকে ভূমিকম্প হচ্ছে। আমি কি করব বুঝে উঠতে পারলাম না। আমি কিছু বুঝতে না পেরে এক গ্লাস পানি নিয়ে ওনার নাক বরাবর ঢেলে দিলাম। বুধমশাই খপ করে উঠে বসে বলতে শুরু করলেন, কি হলো কি হলো? আমি এভাবে পানি দিলেন কেন আপনি? মাথার উপর সব কি তার ছেড়ে গেছে নাকি আপনার?
আমি আবার হাসতে হাসতে বললাম, মাথা তো আমার ঠিকই আছে। বলি কি এভাবে যে নাক ডাকছেন, মনে তো হচ্ছে 7 মাত্রার ভূমিকম্প হচ্ছে। খেয়াল করলাম উনি বেশ রেগে গিয়েছে আমার কথাটা শুনে। কিছুক্ষণ দম ধরে বসে থেকে আমাকে বললেন, দেখেন এসব মজা আমার একদম পছন্দ না, আর এমন করবেন না। আপনি খুব বেশি করতেছেন। কালকে থেকে একের পর এক কাহিনী করে চালাচ্ছেন। শেষমেশ আমি এখন পাগলের পাল্লায় পড়লাম। আল্লাহ আমায় রেহাই দাও। আমি ব্রুটা কুঁচকে বললাম, হয়েছে হয়েছে, এত কষ্ট পেতে হবে না। আমি আপনাকে এখনও তেমন কিছু করিনি, এত হতাশ হওয়ার মতো কিছু হয়নি। এখন আমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দেন তো। আমি তো এই বাসার কাউকে চিনিই না। বুধমশাই রাগ রাগ গলায় বললেন, কারোর সাথে পরিচিত হওয়ার দরকার নেই। বাসায় অনেক মেহমান, আপনার বের হওয়ারই দরকার নাই, ঘরে বসে থাকুন। উনি আরও কিছু বলতে যাবেন, ঠিক এ মুহূর্তে দরজায় কেউ নক করে বলতেছে, অরণ্য, দরজাটা খোলো, বউ নিয়ে নিচে বসার রুমে আয়। সবাই বউ দেখার জন্য অপেক্ষা করছে। উনি আমার সাথে কোনোরূপ কথা না বাড়িয়ে ওই মহিলাকে জবাব দিলেন, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি যাও। আচ্ছা, গেলাম আমি। উনি উঠতে যাবে, ঠিক এই মুহূর্তে ওনার পাশে বসে ওনাকে বললাম, আচ্ছা আপনার বাসায় কে কে আছে বলুন না। এবারও উনি রেগে গিয়ে বলেন, আপনার এত কিছু জানতে হবে না, বললাম তো। অতিথি হয়ে এসেছেন আর সময় মতো ঠিক চলে যাবেন, এটাই মাথায় রাখুন। বাসায় কে আছে এটা জেনে আপনার কি হবে। ওনার কথাগুলো শুনলে যেন গা জ্বলে যায়। কিন্তু আমিও নাসর বান্দা, যতক্ষণ না পর্যন্ত বলবে ততক্ষণ পর্যন্ত উঠতে দিব না। আমি বললাম, আপনি না বললে আমি কিন্তু আপনাকে উঠতে দিব না। আগে বলেন কে কে আছে। আপনি তো সত্যি অনেক নাছরবান্দা। বলবো না কে কে আছে, কি করবেন। আপনি একরোখা হলে আমি আপনার থেকে বেশি একরোখা। আমি কিছুই বলবো না। আমি গলায় একটা কাশি তুলে বললাম, ওকে বলতে হবে না, যান ওয়াশরুমে যান। উনিও আমার এভাবে হার মানা দেখে খুশি হলো। কিন্তু যখন ওয়াশরুমে যেতে নিল আমি আমার পাটা বাড়িয়ে দিলাম। আমার পায়ে ওনার পা লেগে উনি হোঁচট খেয়ে পড়লো আর চিল্লিয়ে বলল, আপনি ইচ্ছে করে এমন করছেন তাই তো? ইচ্ছে করে এমন করলেন কেন বলুন তো? আমি মুচকি হেসে বললাম, কোথায়, আমি তো এমন কিছু করিনি। আপনি বলেননি তাই শাস্তি পাচ্ছেন। যদি এবারও না বলেন তাহলে আরও অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। এবার ভেবে দেখুন কি করবেন। উনি বেশ বুঝতে পারলো আমি অনেক নাছোড়বান্দা, তাই আরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে বললেন, আমার পরিবারে বাবা মা, আমি আর আমার বড় বোন আছে। বাবা বিদেশ থাকে সব সময়, আর মা দেশে থাকে কিন্তু প্রায় সময় অসুস্থ থাকে। আর বড় বোন তার স্বামী নিয়ে লন্ডন থাকে। একটু আগে যে মেয়েটা ডেকে গেল উনি আমার বড় বোন। আর আমার বাবা আমার বিয়েতে আসেনি, কারণ উনি সবসময় ব্যস্ত থাকেন। আচ্ছা তাহলে আপনার বাসায় রান্না করে কে? উনি রাগ হয়ে বললেন, এটাও কি আপনার জানতে হবে? আমি এবার বাপ মুখখানা নিয়ে বললাম, হ্যাঁ বুধমশাই, জানতে হবে। উনি মুখটা বাঁকিয়ে উত্তর দিলেন, বাবুর্চি রান্না করে। এবার আমাকে ওয়াশরুমে যেতে দিন, আপনিও রেডি হন। বসার রুমে সবাই অপেক্ষা করছে, পারলে একটু ভালো করে সেজে যাবেন, না হয় মান সম্মান আর থাকবে না। বিয়ে তো করছেন পাশিয়ে, সেটা তো আর কেউ বুঝবে না, সুতরাং একটু গুছিয়ে যাবেন নিচে। পরে সময় আর সুযোগ মতো আলাদা হয়ে যাব আমরা। আশা করি বুঝতে পারছেন। কথাটা শুনেই বুকের ভিতরটা কাঁপতে লাগলো। যতই হোক উনি এখন আমার স্বামী হয়। কোনো মেয়ে হয়তো চাইবে না সে ডিভোর্সই হোক। খারাপ লাগলেও নিজেকে বেশ সামলে বুধমশাইকে জবাব দিলাম, আমি ওইসব ময়দা মেখে নিচে যেতে পারবো না। আমি যেমন ওরকমই যাব। কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না। ময়দা মেখে নিজের বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। উনি এতক্ষণে বেশ ভালোই বুঝতে পেরেছে যে আমি খুবই নাছোড়বান্দা। তাই উনি শুধু বললেন, আপনার যা ইচ্ছে করুন গে, আমাকে বলতে আসবেন না। যেভাবে ইচ্ছে ওভাবে নিচে চলে যান, আমার তাতে কিছুই যায় আসে না। কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেলেন। এর মধ্যে আমি খেয়াল করলাম সারা ঘর বেশ অগোছালো হয়ে আছে, তাই ঘরটা গোছানো শুরু করলাম। আলমিরা থেকে ওনার জন্য কাপড় বের করে বিছানায় সাজিয়ে রাখলাম, যাতে করে উনি ওয়াশরুম থেকে এসে হাতের নাগালে সব কিছু পেয়ে যায়। ওনার গড়ি ওয়ালেট সব একত্র করে জায়গায় রাখলাম। আমি চটপট করে একটা শাড়ি পরে পেলাম। যতটুকু সম্ভব নিজেকে ময়দা মাখা ছাড়া গোছানোর চেষ্টা করলাম। সব কিছু ঠিক করতে করতে খেয়াল করলাম উনি ওয়াশরুম থেকে বের হয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে উনি সারা ঘরটা দেখে একটু অবাকই হলো। বিছানার উপর ওনার কাপড়গুলো দেখে বললেন, এখানে এগুলো কে রেখেছে? ঘরটা এত তাড়াতাড়ি এত পরিপাটি করে কে গুছিয়ে দিয়ে গেল? আমি লাজুক স্বরে জবাব দিলাম, এসব কিছু আমি করেছি। আমার কথাটা শুনে ওনার মুখটা যেন আরও চুপসে গেল। ওনার চুপসানো মুখটা পুরো আলুর চপের মতো লাগছিল। চুপসানো মুখ নিয়ে আমাকে বলল, এত কিছু করতে কেউ তো আপনাকে বলেনি, এত কিছু করতে গেলেন কেন? আমিও বেশ ঝাঁঝালো গলায় জবাব দিলাম, নিজের ঘর নিজে গুছিয়েছি, তাতে আপনার কি মশাই? উনি ব্রুটা কুচকে বললে, আপনার ঘর মানে?
এটা আপনার ঘর কবে হলো? আমি হাসি হাসি মুখে উত্তর দিলাম, কেন, স্বামীর ঘরই তো স্ত্রীর ঘর হয়। বিয়েটা যেভাবেই হোক, ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী এবং আপনি আমার স্বামী, সুতরাং ঘর গোছাতে আমি পারবো নিশ্চয়ই। বুধমশাই রাগ রাগ গলায় বললেন, আপনি একটু বেশি বকেন। আর আপনাকে এই ড্রেস বের করতে কে বলেছে? আমি তো এটা পরবো না, আমার কাছে এটা ভালো লেগেছে তাই এটা বের করেছি, পরলে খুশি হব। উনি আবার ভীষণ গম্ভীর একটা মুড নিয়ে জবাব দিলেন, আপনার খুশিতে আমার কি যায় বা আসে? করছেন তো পাশেই বিয়ে, আবার অধিকার পলাতে আসছেন, লজ্জা হওয়া উচিত আপনার। এ কথাটা শুনে বুকের ভিতর হু হু করেই কষ্টের সাইরন বাজাতে লাগলো, চোখের কোণে হালকা মেঘও জমতে লাগলো। তবুও নিজেকে অনেক শক্ত করে ওনাকে বললাম, আপনার ইচ্ছে মতো পরে নিন, সমস্যা নেই। উনি আমার কথা শুনে বিছানা থেকে আমার রাখা ড্রেসটা আলমিরাতে রেখে ওনার পছন্দ মতো একটা ড্রেস পরলেন। কিন্তু আমিও কম নাছরবন্দা না, ওনাকে শাস্তি তো আমি দিবই। কিভাবে কি করা যায় বেশ ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে যেন চিন্তার আকাশে হাবুডুবু খেতে লাগলাম। হঠাৎ করে বুধমশাইয়ের তুড়ির শব্দে চিন্তার ঘোর কাটল। বুধমশাই তুড়ি বাজাতে বাজাতে বললেন, এই যে আপনি উপরে তাকিয়ে কি দেখছেন? হ্যাঁ, না তেমন কিছু না, কি হয়েছে বলুন তো? আপনি আর কোনো দিন আমার অনুমতি ছাড়া আমার আলমিরায় হাত দিবেন না, বুঝতে পেরেছেন? আমিও কথাটা শুনে বেশ হেসে লুটোপুটি খাচ্ছিলাম। লুটিপুটি খেয়ে তড়ি বাজাতে বাজাতে বললাম, ওই হ্যালো, স্বামীর আলমিরায় হাত দিতে অনুমতি লাগে নাকি? আমাকে জ্ঞান দিতে আসবেন না তো, আমি অন্যায় কিছু করিনি। উনি বেশ বিরক্ত হয়েই আমাকে বললেন, আপনি সত্যিই পাগল, আপনার মাথাটা তার মনে হয় সব ঢিলা। আমি আবারও হাসতে হাসতে বললাম, বুধমশাই একটু ভুল বলে ফেলেছেন। উনি আমার বিরক্ত মাখা মুখ নিয়ে প্রশ্ন করলেন, কি ভুল শুনি? আমি হাসি দিয়ে বললাম, আমার মাথার তার ঢিলা না তো, আপনার মাথার তার কি? আমার মাথার তার সব তো ছেঁড়া। এবার খেয়াল করলাম ওনার মুখের বিরক্তের মাত্রাটা বেশ বৃদ্ধি পেয়েছে। বিরক্ত মাখা মুখ নিয়ে বললেন, দোহাই লাগে, হাত জোর করে আপনি আপনার বকবকানিটা একটু বন্ধ করবেন। এবার বসার রুমে চলুন, একটু আমাকে আপনি মুক্তি দিন। আমিও আমার শাড়ির আঁচল নাড়াতে নাড়াতে বললাম, আচ্ছা চলুন। তারপর দুজনেই নিচে গেলাম। নিচে যাওয়ার পর খেয়াল করলাম সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকাচ্ছে, আর আমাকে দেখে বলছে, অরণ্যর কি কপালে চোখ ছিল নাকি? এমন একটা মেয়েকেও বিয়ে করে আনে নাকি? তার উপর মেয়ের পরিবারও বেশি ধনী না, কি দেখেছে এ মেয়ে বিয়ে করলো আল্লাহই ভালো জানে। একের পর এক এসব কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হতে শুরু করলো। সবাই শুধু আমার বাহ্যিক সৌন্দর্যটাকেই দেখলো, আমার ভিতরটা বোঝার চেষ্টাই করলো না। ভিতরের মানুষটা কেমন জানি আমি, সেটা একটাবারও কেউ যাচাই করার প্রয়োজনও বোধ করলো না। হুট করে খেয়াল করলাম আমার শাশুড়ি মা আসছেন। সবাই শাশুড়ি মাকে দেখে চুপ হয়ে গেল। শাশুড়ি মা এসে আমাকে দেখে বললেন, তোমার নাম কি মা? আমি চট করে ওনাকে সালাম করে উত্তর দিলাম, আমি অনন্যা। উনি হাসি মুখে বললেন, বাহ, খুব সুন্দর নাম তো। আমি মাকে বললাম, মা আপনি এদিকে এসে বসুন। মা, আপনি এই অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে কেন এখানে আসতে গেলেন? শুনেছি আপনাকে নাকি ডাক্তার বেড রেস্টে দিয়েছে। এই শরীর নিয়ে এখানে কষ্ট করে আসার কি দরকার ছিল? আপনি বললে আমি আপনার রুমে চলে যেতাম। আমি আপনার রুমটা চিনলে সকালে উঠেই চলে যেতাম, কিন্তু আপনার রুমটা তো চিনি না। আর এ বাড়িতে নতুন, তাই কিছু চিনতে পারিনি। চিনলে আমিই চলে যেতাম। মা, কষ্ট হয়নি তো আসতে? উনি একরাশ হাসি দিয়ে বললেন, আমার মাটা দেখে অনেক সুন্দর করে কথা বলে। আমার মাটা দেখতে যেমন রূপবতী তেমনি গুণবতীও। মায়ের মুখে রূপবতী কথাটা শুনে যেন নিজের চোখে অজরে বৃষ্টি নামতে লাগলো। জীবনে এই প্রথম কেউ আমাকে রূপবতী বলেছে। নিজেকে সামলাতে অনেক চেষ্টা করলাম, কিন্তু জানি না কেন আবেগটা সামলাতে পারছিলাম না। তাই মাকে ধরে হু হু করে কেঁদে কেঁদে বললাম, মা আপনি আমাকে রূপবতী বলছেন? আমাকে আজ পর্যন্ত কেউ রূপবতী বলেনি। আপনার মুখে রূপবতী কথাটা শুনে কেন জানি আবেগটা সামলাতে পারলাম না। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সবাই তো তোমার বাহিরের রূপটা দেখেছে, কেউ তোমার ভিতর রূপটা দেখেনি। তোমার ভিতরের রূপটা যদি কেউ দেখতো তাহলে সবাই তোমাকে রূপবতী বলতো। আমি যে তোমার ভিতরের মানুষটাকে উপলব্ধি করতে পেরেছি, যার কারণে তুমি আমার কাছে সবচেয়ে রূপবতী। শোনো মা, আমার ছেলে তোমার কপালে ছিল তাই তোমার সাথে এভাবে বিয়ে হয়েছে। আমার ছেলের ভাগ্যে তুমিই ছিলে। কে কী বললো কানে দিবে না, কারণ মানুষ যাই বলুক নিজের কাছে সেটা সঠিক হবে সেটাই করবে। মানুষের কাজই হচ্ছে কথা বলা, মন্তব্য করা। তোমার নামে সে নেতিবাচক মন্তব্য করছে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। মায়ের কথাগুলো শুনে মনে যেন আরও ভরসা পেলাম। মাকে জড়িয়ে ধরে আবেগে আরও কাঁদতে লাগলাম। মা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পাগলিটা কাঁদছো কেন এত? শোনো মা,
আজকে রাতের পর থেকে বাড়িটা পাকা হয়ে যাবে। নীলাও চলে যাবে রাতের ফ্লাইটে লন্ডনে। বাড়ি তুমি আর আমি আর অরণ্য ছাড়া কেউ থাকে না। প্রতিদিন বাবুর্চি এসে রান্না করে দিয়ে যায়। বাবুর্চির রান্না খেতে হবে না, আমার বৌমা এখন আমাকে সব রান্না করে খাওয়াবে। কিরে মা, খাওয়াবে না? আমার চোখের পানি মুছতে মুছতে বললাম, কেন পারবো না? এত ছোট একটা আবদার পালন করতে পারবো না মেয়ে হয়ে? তাহলে আমি তোমার কেমন মেয়ে? চিন্তা করো না, আমি সবটা গুছিয়ে নিব। আমাকে শুধু বুঝিয়ে দিও আর দোয়া করো। উনি হাসতে হাসতে বললেন, সে তো অবশ্যই। চারপাশে এই মুহূর্তে বেশ নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই খুব চুপ হয়ে গেছে। খেয়াল করলাম আমার বুধমশাই আমার দিকে আলুর মতো চুপসানো মুখ নিয়ে হাঁ করে তাকিয়ে আছেন। আমিও এই সুযোগে একটু পাগলামি করা থেকে নিজেকে বিরক্ত রাখতে পারলাম না। সুযোগ বুঝে বুধমশাইকে চোখ টিপুনি দিলাম। বুধমশাই আমার চোখ টিপুনি দেখে একটু নড়ে চড়ে দাঁড়ায়। আমি বুধমশাই থেকে মনোযোগ সরিয়ে মাকে তাকিয়ে বললাম, মা এবার চলুন ঘরে। বেশিক্ষণ এভাবে থাকা ঠিক হবে না। ঘরে চলুন তো, আর আমাকে আপনার ঘরটা চিনিয়ে দেন, যাতে করে আমার পরে যেতে অসুবিধা না হয়। মা হাসতে হাসতে বললেন, চলো আমার সাথে। আমি মাকে ঘরে নিয়ে গেলাম। এবার মা আমার হাতটা ধরে বললেন, দেখো মা, অরণ্য বেশ সোজা সাপটা, সরল স্বভাবের। তুমি অরণ্যকে ভালো রেখো, কখনো কষ্ট দিও না। আমি মায়ের হাতটা চেপে বললাম, মা, বিয়েটা যেভাবে হোক আমি এখন ওর স্ত্রী, আমি বিষয়টা মাথায় রাখবো। মা আমার মাথায় আবারও হাত বুলাতে বুলাতে বললেন, দোয়া করি অনেক সুখী হও। মায়ের আদর মাখা স্পর্শ নিয়ে আমি বের হলাম মায়ের রুম থেকে। মায়ের রুম থেকে বের হয়ে খেয়াল করলাম বুধমশাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগ আমার প্ল্যানটা কাজে লাগানোর। আমি একটু করে মশাইয়ের কাছে জোরে হাসি দিলাম। মুখের সব ওনার উপরে ফেললাম। আমি তো জানি আপনি ইচ্ছে করে এমন করছেন। কেন করছেন এমন? আপনি আমার সাথে এমন করেন কেন? মাকে তো দেখলাম খুব হাত করে ফেলেছেন। ফাঁসানোর ব্যাপারে তো আপনি অনেক ওস্তাদ। মাকেও ফাঁসিয়ে নিয়েছেন পুরো। আমি এবার ফাঁসানোর কথাটা শুনে এতটা গায়ে লাগালাম না। ওনাকে সজোরে বললাম, সে যা ইচ্ছে আপনার কি, যান ড্রেসটা চেঞ্জ করে আগের ড্রেসটাই পরুন, যেটা আমি পছন্দ করেছিলাম। আমার কথা শুনেননি তো, তাই এমন হয়েছে। মাঝে মাঝে বউয়ের কথা শুনতে হয়। এ কথা শোনার পর ওনার আর বুঝতে বাকি রইল না যে এটা আমি ইচ্ছা করে করেছি। কিন্তু ওনার মুখে তেমন রাগের ছাপটা এখন লক্ষ্য করলাম না। তবু মুখটা একটু বাঁকিয়ে জবাব দিলেন, আপনার পছন্দের ড্রেসটা পরবো না। আপনাকে আমার ভালো লাগে না। অর্পাকে দেখে প্রথম দেখায় ভালো লেগে গিয়েছিল। যে ভালো লাগাটা আপনার প্রতি চাইলেও আনতে পারছি না। আমি এবার হালকা করে ওনার একটু কাছে গেলাম। কাছে গিয়ে বললাম, প্রথম দেখায় ভালো লেগে যাওয়ার চেয়ে দেখতে দেখতে ভালো লাগাটা অনেক ভালো। আপনি আমাকে দেখতে থাকুন। এই বলে চোখ টিপুনি দিয়ে বললাম, ওই ড্রেসটা পরলেই ভালো লাগবে। পরবেন কিন্তু? পরবো না। এই বলে উনি তাড়াহুড়ো করে রুমে চলে গেল। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি ওনাকে দেখে পুরো অবাক, কারণ উনি ওই ড্রেসটাই পরেছে আমি যেটা পরতে বলছিলাম। আমি তো ওনার দিক থেকে চোখে সরাতে পারছি না। উনি হুট করে আমার কাছে এসে বললেন, ভাববেন না আপনার কথা রাখতে পড়েছি। আমার ড্রেস আমি পরবো, যা ইচ্ছে পরবো, কারো কথাই পরিনি। আমি এবার কিছুই বললাম না, শুধু মুচকি হেসে দিয়ে বললাম, ঠিক আছে, কিছু ভাববো না। ছোটোখাটো খুনসুটি দিয়ে সারাটা দিন পার করলাম। সন্ধ্যার দিকে এক এক করে মেহমান চলে গেল। বাড়িটা বেশ নিস্তব্ধ হয়ে যায়। যাওয়ার আগে শুধু বলে গেল, বিয়ে যেভাবেই হোক আমি যেন সবটা ম্যানেজ করে নিই। আমিও আশ্বাস দিলাম সব ঠিক করে নিব। পরিবারের এমন সাপোর্ট পাবো কখনো আশা করিনি। সবাই আমার পাশে আসে, এটা ভেবে মনে আরও ভরসা পেলাম। সারাদিন পার করে রাতে রুমে গিয়ে দেখলাম বুধমশাই বসে কি যেন কাজ করছে। আমি এক মগ কফি বানিয়ে তার দিকে এগিয়ে দিলাম। এই যে আপনার কফিটা। টেস্টটা বোঝার চেষ্টা করলো মনে হচ্ছে। আর আমাকে বললেন, কফিটা কে বানিয়েছে? আমি লজ্জা মাখা মুখে বললাম, কেন? কফিটা ভালো হয়েছে তাই। আমি লজ্জা মাখা মুখে বললাম, কফিটা আমি বানিয়েছি। উনি এবার মুখটাকে আলুর চপের মতো করে ফেললেন। ভুলক্রমে উনি আমার প্রশংসা করে ফেলেছেন। এটা মনে হচ্ছে ওনার উচিতই হয়নি, তাই মুখটা বাংলার পাঁচ করে ফেললেন। এবার আমাকে একটু পৌঁছিয়ে উনি ওনার দায়িত্ব পালন করবেন শিওর। যাক, যা ভেবেছিলাম তাই করছেন। উনি মুখটাকে বাংলা পাঁচ বানিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এজন্যই বলি টেস্টটা এত জঘন্য কেন? আমি ওনার কথায় ভ্রুক্ষেপ না করে একটু হাসি দিয়ে চলে গেলাম। পরদিন সকালে উঠে সব রান্না করলাম। রান্না করে মায়ের খাবারটা নিয়ে মায়ের রুমে গেলাম। মা আমাকে দেখে হাসি মাখা মুখ নিয়ে বলল, কিরে মা, এখন এত খাবার নিয়ে আসলি কেন? এত খাবার কোথায় দেখলে তুমি? এগুলো সব খেতে হবে তোমাকে, না হয় সুস্থ হবে না। আমার কাছে খাবার নিয়ে কোনো ফাঁকি দিতে পারবে না। উনি হাসতে হাসতে আমার মাথায় হাত দিয়ে বললেন, বুঝতে পেরেছি, আমার আর ফাঁকি দেওয়া যাবে না। তাও দাও, খেয়ে নেই। আমি মাকে খাওয়াতে লাগলাম। একের পর এক গল্প শোনাতে লাগলাম। মনে হলো উনি আমার অনেক দিন পর মন খুলে কথা বলছেন। ঠিক ওই সময় অরণ্য এসে বললেন, মায়ের রুমে আপনি কি এখন কি করছেন? মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি যান, মায়ের সাথে আমার কথা আছে। পাশ থেকে মা বললেন, অনন্যা তো পড়ে। পড় না, অনন্যার সামনেই বল কি বলবি।
না মা, আমি একা কথা বলতে চাই। আমি আর কথা না বাড়িয়ে মায়ের পাশ থেকে উঠে চলে আসলাম। কিছুক্ষণ পর উনি কথা শেষ করে খাবার খেতে আসলেন। আমি খাবারগুলো খেতে দিলাম। খেয়াল করলাম গপ গপ করে খাবার পাচ্ছে। আমি বললাম, আরে মশাই আস্তে করে খান না, সব শেষ হয়ে গেলে আবার রান্না করব। মানে এগুলো কে রান্না করেছে? লাজুক মুখে জবাব দিলাম আমি। এই জন্যই বলি এত জঘন্য কেন, এই বলে উনি খেতে লাগলেন। আমি তখন বললাম, জঘন্য খাবারই এভাবে খাচ্ছেন, ভালো খাবার না জানি কিভাবে খেতেন। আমার কথাটা কানে তুললেন না মনে হচ্ছে, খেয়েই যাচ্ছেন। এবার ওনাকে বললাম, এই যে শুনছেন? হ্যাঁ, কি বলবেন বলুন। আমি একটু বাইরে যেতে চাই, কিছু জিনিস কিনতে হবে, রান্নার জন্য কিছু সবজি লাগবে, আমি গেলে মন মতো কিনে আনতে পারতাম। আপনি গেলে যান, তবে কি দিয়ে যাবেন? একটা গাড়ি আমি নিয়ে যাব, আর একটা গাড়ি থাকলেও সেই গাড়ির ড্রাইভার নেই। ড্রাইভারের স্ত্রী অসুস্থতায় বাড়ি গিয়েছে, আপনি কিভাবে যাবেন? আমি মুচকি হেসে বললাম, ওই গাড়ির চাবিটা দিয়ে যান, আমি চলে যেতে পারবো একা। উনি অবাক হয়ে বললেন, একা চলে যেতে পারবেন মানে কি? গাড়ি কে চালাবে? কেন, আমি চালাবো। আমার কথা শুনে এবার মনে হয় উনি বেশ চমকালেন। আমার মুখ থেকে এমন কথা উনি আশাই করেনি হয়তো। আমাকে জিজ্ঞেস করলেন, আপনি গাড়ি চালাতে পারেন? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ পারি। অসুন্দর বলে নিজেকে কখনো ছোটো ভাবিনি। সব কিছু শেখার চেষ্টা করেছি, নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলারও চেষ্টা করেছি। আমার কথা শুনে উনি বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আচ্ছা আমি চাবি দিয়ে যাব। তারপর উনি আমাকে চাবি দিয়ে চলে গেলেন। আস্তে আস্তে দিন কাটতে লাগলো। অরণ্যর সাথে খুনসুটিগুলো বাড়তে লাগলো। খেয়াল করলাম অরণ্যকে অনেক পরিবর্তন হতে লাগে। এর মধ্যে হুট করে অরণ্য একদিন অফিস থেকে এসে আমায় বলতেছে, আপনি একটু তাড়াতাড়ি রেডি হন, আপনাকে নিয়ে একটু একটা জায়গায় যাব। অরণ্যের এরকম কথা শুনে যেন আমার মনটা নাচতে শুরু করলো। কিন্তু অরণ্য আমাকে কোথায় নিয়ে যাবে জানার জন্য মনটা আনসান করতেছে, তাই নিজের আবেগ আর সামলাতে পারলাম না। অরণ্যকে বলেই ফেললাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? অরণ্য বেশ রাগ রাগ গলায় বললেন, আপনাকে রেডি হতে বলেছি, আপনি রেডি হন, এত কিছু জানতে হবে না, আপনি একটু বেশিই বকেন, এত বকা ভালো না, যান রেডি হয়ে আসুন। আমি মুখটা খুব কাঁচুমাচু করে যেতে নিলাম। উনি পিছন থেকে আবার ডেকে বললেন, শুনেন। আমি হাসি দিয়ে পিছনে ফিরে বললাম, হ্যাঁ বলেন। আমি জানতাম আপনি বলবেন কোথায় যাব, বলেন কোথায় যাব। উনি আরেকটু গম্ভীর গলায় জবাব দিলেন, আপনার মাথায় সত্যি গোবর, আমি বলার আগে বকবক করে যাচ্ছেন। আমি কোথায় যাব সেটা বলার জন্য ডাকিনি। আমি বেশ মন খারাপ করে ওনার দিকে তাকিয়ে বললাম, তাহলে কেন ডেকেছেন? আমি ডেকেছি এজন্য যে আপনি একটা শাড়ি পরবেন আজকে। হঠাৎ করে শাড়ি কেন পরবো? আমি বলেছি তাই পরবেন। আপনি বললে পরতে হবে নাকি? আমি পরবো না, আপনি কি করবেন? আপনাকে পরতেই হবে, বলেছি তো পরবো না। উনি এখন বেশ রেগে গিয়ে বললেন, আপনার যা ইচ্ছে করুন। এ বলে উনি চলে গেলেন। আমারও ওনাকে রাগাতে পেরে খুব ভালো লাগতেছে, কিন্তু কী শাড়ি পরবো কিছুই যেন মাথায় আসছে না। আজকে প্রথম বুধমশাই আমাকে কোথাও নিয়ে যাবে। কেন জানি না বুধমশাই কয়েকদিন অনেক পাল্টে গেছে, আর এই পাল্টানো দেখে আমি খুব খুশি। যাই হোক, আলমারি খুলে সব শাড়ি দেখতে লাগলাম। খুশিতে যেন সব কিছু এলোমেলো হয়ে গেল। এত শাড়ির মধ্যে বুধমশাই কোন শাড়িটা পরলে খুশি হবে বুঝতে পারছি না। বুধমশাই আমার কাছে এসে বললেন, আপনি এখনও রেডি হননি? খাটের উপর শাড়ির মেলা বসিয়ে ফেলেছেন একদম। এত শাড়ি খাটের উপর রেখেছেন কেন? আমি তোতলাতে তোতলাতে জবাব দিলাম, না মানে কি না মানে করছেন? স্পষ্ট করে বলুন তো কি হয়েছে? এমনিতে তো কথা একটাও মাটিতে পড়ে না, এখন এভাবে তোতলাচ্ছেন কেন? ঠিক করে বলুন কি হয়েছে? আমি মুখটা একটু অসহায় অসহায় ভাব নিয়ে বললাম, না মানে, আবারও না মানে করছেন? সত্যি বলতে আমি কোন শাড়িটা পরবো ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু ঠিক করে দিতেন ভালো হতো, আমার রেডি হতেও সুবিধা হতো। উনি এবার একটু মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, একটু ওইদিকে যান, সামান্য শাড়িটা ঠিক করতে পারছেন না, কোনটা পরবেন? সব কাজ তো দেখে বলার আগেই করে ফেলেন। আজকে কি এমন হলো শাড়িটাও চয়েস করতে পারছেন না? না মানে থাক, আপনাকে আর না মানে করতে হবে না, দেখতে দিন শাড়িগুলো। আমি একটু নড়ে পাশের দিকে সরে বসলাম। উনি আমার পাশে এসে বসলেন আর সব শাড়িগুলো দেখে একটা শাড়ি হাতে নিয়ে বললেন, আপনি বরং কালো শাড়িটা পরুন, আপনাকে ভালো লাগবে। কালো শাড়ির কথা বলাতে আমার মনের ভিতর কেমন জানি করে উঠল, কারণ আমি ফর্সা না। তাই আমি ওনাকে বললাম, আমি দেখতে তো ফর্সা না, আমাকে কালো শাড়ি মানাবে বলে মনে হচ্ছে না। কালো শাড়িতে আমাকে আরও কালো লাগবে, একদম পেতনি মনে হবে। আপনি কি আমাকে অপমান করার জন্য এমন বলছেন, তাই না? উনি আমার কথায় মনে হয় বেশ বিরক্ত হলো, হয়তো আমার মুখে এমন হতাশাজনক কথা আশা করেনি। আমাকে বললেন, আপনার মতো সাহসী মেয়ের মুখে এমন কথা মানায় না। মা তো বলেছে সৌন্দর্য ভিতরে থাকে, বাহিরের সৌন্দর্য কোনো সৌন্দর্য না। আপনি কালো শাড়িটাই পরুন, আপনাকে অপমান করার জন্য কোনো ইচ্ছে আমার নেই। আপনার যদি মনে হয় আমি আপনাকে অপমান করার জন্য বলছি, তাহলে পড়ার দরকার নাই। আমি কি করব বুঝতে পারছি না।
কালো শাড়িটা পরবো কিনা মাথায় আসছে না। অবশেষে হাবিজাবি চিন্তা না করে কালো শাড়িটাই পরলাম। প্রথমে আমি কোনো কালো ড্রেস পরেছি, দেখতে কালো ছিলাম বলে আমাকে কখনো কেউ কালো ড্রেস পরার জন্য বলেনি। ড্রেসটা পরাতে নিজের কাছে যেন নিজেকে বেশ সুন্দর লাগছে। হালকা একটু পাউডার মেখে মুখে মেখে নিলাম। হঠাৎ করে খেয়াল করলাম উনি রুমে প্রবেশ করছেন। রুমে প্রবেশ করে আমাকে দেখে বলছেন, বাহ, আপনাকে তো বেশ ভালো লাগছে। কালো কাজল পরলে আরও ভালো লাগবে, সাথে একটা বড় খোপা করলে। আমি কালো, তার উপরও কালো কাজল পরলে তো চোখগুলো আরও কালো দেখাবে। সাদা কালো কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ তো মানুষের দৃষ্টি করে। আপনাকে সুন্দর দৃষ্টিতে কেউ দেখলে নিশ্চয়ই আপনাকে সুন্দর লাগবে। অসুন্দর তখনই লাগে যখন মানুষের দৃষ্টি সুন্দর অথবা অসুন্দর হয়। বুধমশাইয়ের কথাগুলো শুনে যেন বুকের ভিতর একটা রোমাঞ্চকর অনুভূতি আসলো। ওনার মুখে এরকম কথা শুনে যেন নিজের ভিতরে অসম্ভব ভালো লাগা কাজ করতে লাগলো। সত্যি কখন যে ওনাকে বড্ড ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে ওনার ডাকে চিন্তার গোর কাটলো। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন? না মানে, আবারও না মানে? হয়েছে হয়েছে, এবার চটপট বের হন, আমি নিচে নামছি। এ বলে অরণ্য নিচে নামার জন্য যেতে লাগলো। হঠাৎ করে দরজার সামনে গিয়ে পিছন ফিরে আমাকে ডাক দিল, এই যে শুনেন। জি বলেন। একটা টিপ পড়লে খারাপ লাগবে না, আর মাথায় খোপা করুন। অরণ্যর এসব কথা শুনে যেন আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। অরণ্য এভাবে আমাকে বলবে কখনো ভাবিনি। অরণ্য এই বলে বাইরে চলে যাই। আমি মাথায় খোপা করলাম আর একটা টিপ পরে নিচে নামলাম। খেয়াল করলাম মা নিচে বসে আছে। মা আমাকে দেখে বললেন, আজকে আমার অনন্যা মা এত খুশি খুশি মনে কোথায় যাচ্ছে? মায়ের কথা শুনে যেন আরও লজ্জা পেলাম। লজ্জায় কী যে করবে বুঝতে পারছি না। মা আমার এই হাল দেখে আমার কাছে আসলো আর আমার মাথাটা উপরে তুলে বললেন, ওর সাথে ঘুরতে যাওয়া হচ্ছে বুঝি? এতে এত লজ্জা পাচ্ছে? আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, দেখি হাতখানা এদিকে দাও। আমি মায়ের দিকে হাতটা বাড়িয়ে দিলাম। মা তার হাত থেকে বালা জোড়া খুলে আমার হাতে পরিয়ে দিলে বলল, বিয়ের পর খালি হাত রাখতে নেই, যাও স্বামীর সাথে ঘুরে আসো। আমার মহাজনও কাল পরশু আসবে, তখন আমিও করব। তখন আমাদের প্রেম দেখে হিংসে করো না। আমি হাসতে হাসতে মাকে বললাম, কী যে বলো না মা, আমি তো তোমার বন্ধুর মতো। যাও মা, ওরও আবার দেরি হলে রাগ করে বসবে। আমি রেডি হয়ে বের হলাম। খেয়াল করলাম উনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এক নজর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আছে। আমি যেন লজ্জায় আরও কাতর হয়ে গেলাম। লজ্জায় কাতর হয়ে ওনাকে বললাম, কি ব্যাপার, কি দেখছেন? তেমন কিছু না। তাহলে এভাবে কেন তাকিয়ে আছেন? এমনি তাকিয়ে আসি, সব কি তোমাকে বলতে হবে নাকি? এত বাসাল মেয়ে, এত বকতে পারে? খেয়াল করলাম অরণ্য আমাকে তুমি করে বলছে। আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। হুট করে উনি ডাক দিল, অনন্যা, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? না মানে, আজকে তোমার মুখ থেকে না মানে আর গেল না। এই যে আপনি আমাকে তুমি বললেন তো, তাই আর কি। তুমি আমার বয়সের ছোট, তোমাকে কেন আপনি ডাকবো? তোমাকে তুমি করে ডাকবো। শুনো। জি বলুন। আজকে তুমি গাড়ি চালাবা আর আমি তোমার পাশে বসবো। আমি খুশিতে লাফ দিয়ে গাড়িতে উঠতে লাগলাম আর বলতে লাগলাম, আচ্ছা আচ্ছা। আমি উঠতে যাব ঠিক এই মুহূর্তে একটা হ্যাঁচকা খেলাম। উনি আমাকে জাপটে ধরে বললেন, তোমার ছটপটে পাগলামি স্বভাবটা আর গেল না, আস্তে ওঠো। আমি আস্তে করে গাড়িতে উঠলাম। বুধমশাই গাড়িতে উঠলেন। আমি গাড়িটি স্টার্ট দিয়ে বললাম, কোথায় যাবেন মশাই? উনি আমাকে রাস্তা বলে দিল। আমি যেতে লাগলাম। যেতে যেতে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। রেস্টুরেন্টে দুজন ঢুকলাম। অরণ্য আমাকে আস্তে আস্তে করে একটা জায়গায় নিয়ে যায়। জায়গাটা পুরো মোমবাতি দিয়ে সাজানো পরিপাটি। দেখে কেমন যেন আনন্দ লাগছে। একটা কেকও নিয়ে আসলো। কেকটা কাটেন আপনি। হঠাৎ করে কেক কাটবো কেন? কারণ আজকে আপনার জন্মদিন, সেটা তো ভুলেই বসে আছেন। ওহো, আজকে 27শে সেপ্টেম্বর। সত্যিই তো আজ আমার জন্মদিন। আমার জন্মদিন আপনি কিভাবে জানলেন? মা বলেছে। আমি তো খুশিতে আত্মহারা যে বুধমশাই এমন একটা সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ করে বুধমশাই একটা রিং বের করে আমাকে পড়াতে নিল। ঠিক এই মুহূর্তে কোনো একজন মেয়ে ওয়েটার এসে ডাক দিল। আমরা ওয়েটারের দিকে ফিরে চমকে গেলাম, আর উনিও আমাদের দিকে ফিরে চমকে গেল আর মুখ লুকাতে লাগলো। কারণ এ কে না, এ যে হচ্ছে অর্পা আপু। আমাকে আর অরণ্যকে দেখে অর্পা আপু চলে যেতে নাই। আমি আপুর হাতটা ধরে বললাম, তুই এতদিন কোথায় ছিলি? হুট করে কোথায় গিয়েছিস? খেয়াল করলাম অর্পা আপু কোনো জবাব দিচ্ছে না। হঠাৎই অর্পা আপু আমাকে একটা কষিয়ে শর্ট দিয়ে বলল, আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে এখন নাটক করা হচ্ছে? লজ্জা লাগে না তোর? আমার জীবনের এই অবস্থা করে আমার অরণ্যকে আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজের করেছিস, আর এখন নাটক করছিস যে আমি কোথায় ছিলাম? তোকে তো নাটকের সেরা পুরস্কার দেওয়া দরকার। অনেক নাটক শিখে গিয়েছিস। নাটক করে আমার জীবনের 12টা বাজি অরণ্যর গলায় জড়ে পড়েছিস। তুই ভালো করে জানতিস যে তোর যে চেহারা, তোকে অরণ্যর মতো কেউ বিয়েই করবে না।
তাই এত বড় নাটক করেছিস। লজ্জা লাগে না এখন আমাকে এসব জিজ্ঞেস করছিস? আমাকে খুব হিংসে করতি তাই না? হিংসা কাতর হয়ে এমন করেছিস। নিজের বোনের সাথে এমন করতে লজ্জা করলো না তোর? আমি অর্পাপুর কথা কিছুতেই বুঝতে পারছিলাম না যে অর্পাপু কী বলছে। মাথায় যেন কোনো কিছু কাজ করছে না। অর্পাপুই বা আমাকে এসব দোষারোপ কেন করছে? আমি তো এরকম কিছু করিনি। আমি অর্পাপুকে বললাম, আপু কী হয়েছে, এমন করে বলছো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো তোর কথার মানে বুঝতে পারছি না। আমাকে কেন এসব বলছিস? আমি কেন নাটক করতে যাব? আমি কোনো ক্ষতি করতে যাব? এখন তো অরণ্যর সামনে ন্যাকা সাজবি। একদম কিছু বুঝছিস না না? আর বুঝবি বা কেমনে? তুই তো কিছুই করিসনি তাই না? আপু আমি তোর কথার মানেই বুঝছি না। সত্যি আমি কিছু করিনি। কেন এরকম বলছিস আমাকে? আমি সত্যি কথাগুলোর অর্থ বুঝতে পারছি না। পাশ থেকে অরণ্য বলল, অর্পা তুমি আমাকে বলো কি হয়েছে? আর অনন্যাকে এমনভাবে বলছো কেন? অনন্যা কী করেছে আমাকে একটু খুলে বলো। অর্পা অরণ্যর দিকে অসহায়ের মতো তাকিয়ে রাগ আর গম্ভীর গলায় বলল, অনন্যাকে জিজ্ঞেস করুন, সেই না হয় আপনার উত্তর দিয়ে দিবে। আমার থেকে ভালো তো সেই বলতে পারবে, কারণ নাটকের ডিরেক্টর তো অনন্যা ছিল, আমি তো ছিলাম ভুক্তভোগী। অরণ্য আমার দিকে তাকালো। অরণ্যর মুখে আমার প্রতি এবার সন্দেহ ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বোঝাই যাচ্ছে সে আমাকে অনেক সন্দেহ করতেছে। সন্দেহ মাখা মুখ নিয়ে বললেন, অনন্যা কী করছো তুমি? অর্পা এসব কী বলছে? সত্যিটা বলো, কি হয়েছে? আমার কাছে সবটা খুলে বলো। নাটক করবে না একদম, বর্ণিতও করবে না। আপনি বিশ্বাস করেন আমি কিছু করিনি। অর্পা আপু কেন এমন বলছে সেটাও বুঝতেছি না। আপনি আমাকে ভুল বুঝবেন না। আর অর্পা আপু তুই কি বলতেছিস সত্যি আমি বুঝতে পারছি না। কেন এমন বলতেছিস তুই? খেয়াল করলাম অর্পা আপু খুব কান্না করছে। কেন এভাবে কাঁদছে সেটাও বুঝতে পারছি না। অরণ্য অর্পা আপুকে সান্ত্বনা দিয়ে বললেন, অর্পা তুমিই বলো কি হয়েছে। অর্পা আপু কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, কী আর বলবো বলেন, আমার তো সব শেষ হয়ে গিয়েছে এই কালনাগিনীর জন্য। এখন আর বললেও সব ঠিক হবে না। আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক, আপনারা চলে যান। অর্পা তোমাকে বলতে বলছি, বলো অনন্যা কী করেছে বলো। খেয়াল করলাম অর্পা আপু এবার খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, আপনার কি বিশ্বাস হয় আমি বিয়ের দিন বয়ফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছি? অরণ্য শান্ত স্বরে জবাব দিল, সে তো আমি বিশ্বাস করিনি, কারণ তুমি তো বিয়ের আগে আমার সাথে ফোনে অনেক কথা বলতে, কিন্তু হঠাৎ কি এমন হলো? আর কোথায় গিয়েছিলে তুমি? খেয়াল করলাম অর্পা আপু এখন ভীষণ কাঁদছে। কাঁদতে কাঁদতে অর্পা আপু যা বললো সেটা শুনে আমার হার্টবিটটাই বেড়ে যায়। মনে হতে লাগলো এখানেই দম বন্ধ হয়ে যাবে। আপু এসব কেন বলছে কিছুই বুঝতে পারছি না। আমার বুকটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে কথাগুলো শুনে। কারণ আপু বলল, আমি কোথায় গিয়েছিলাম সেটা কি আপনি জানতে চান? অরণ্য শান্ত হয়ে জবাব দিল, হ্যাঁ জানতে চাই। তখন আপু বলল, সেদিন আমি ঘরে বসে সাজতেছিলাম। হঠাৎ করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, আপু একটু লুকিয়ে বের হও, অরণ্য ভাইয়া আসছে তোমার সাথে দেখা করতে, তোমাকে সারপ্রাইজ দিতে। আমিও সরল মনে বের হলাম। আমার ভুলটা ছিল যে আমি আপনাকে কল দেইনি। বের হয়ে খেয়াল করলাম বাহিরে কেউ নেই, আশপাশ ফাঁকা। অনন্যাকে কল দিলাম, সেও ফোন তুলছে না। হুট করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, একটু বাগানের দিকে আয়। অরণ্য এখানে দাঁড়িয়ে আছে। আমিও বাগানের দিকে গেলাম, কিন্তু কোথাও কাউকে দেখলাম না। আমি সামনের দিকে একটু এগোলাম। তারপর বলে অর্পা আপু আবার হেঁচকি তুলে কাঁদতে লাগলো। অরণ্য তখন অর্পা আপুর হাতটা ধরে বললেন, বলো তারপর কি হলো? কান্না থামাও। অর্পা আপু কান্না থামিয়ে বলল, তারপর খেয়াল করলাম কয়েকটা লোক আমাকে চাপটে ধরলো, আমার মুখ চেপে ধরলো। আমি চোখেও কিছু দেখতে পারছিলাম না। কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম টেরও পেলাম না। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমি রনকদের বাসায়। অরণ্য বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, রনকটাকে? অর্পা আপু বলল, রনক হলো অনন্যার বেস্ট ফ্রেন্ড। যদিও রনক অনন্যা 2 বছরের বড়, তবুও তাদের ভালো ফ্রেন্ডশিপ ছিল। রনক আমাকে অনেক বেশি পছন্দ করত। অনন্যাকে বেশ কয়েকবার বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। আর সেই সুযোগটাই অনন্যা নিয়েছে। আমার বিয়ের দিন আমাকে গায়েব করে দিয়েছে, আর পাশেই আপনাকে বিয়ে করেছে। অনন্যা যে আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। রনককে দেখে আমি চমকে গিয়ে রনককে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ? আমি তোমাকে ভালোবাসি অর্পা, আমি চাই তুমি আমার হও। দেখো, অনন্যাও চায় তুমি আমার হও, তাই তো ও আমাকে সাহায্য করেছে। আমি তখন অবাক হয়ে গেলাম অনন্যার কথা শুনে। অবাক হয়ে রনককে জিজ্ঞেস করলাম, অনন্যা তোমাকে সাহায্য করেছে আমাকে তুলে নিয়ে আসতে? আমি বিশ্বাস করি না। হ্যাঁ আমি সত্যি বলছি। বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সন্ধ্যায় তোমাকে বিয়ে করব। আমি সব কিছু ঠিক করে রেখেছি। এই কথাগুলো বলে অর্পা আপু আবার হিচকি তুলে কাঁদতে লাগলো। অরণ্য অর্পার হাতটা আরও ভালো করে ধরে বললেন, এরপর তুমি ওইখান থেকে কিভাবে এসেছো?
এরপর আমি কোনো মতে ওইখান থেকে রনকের চোখ ফাঁকি দিয়ে বের হলাম। বেরিয়ে এসে দেখি আপনার সাথে অনন্যার বিয়ে হয়ে গেছে। আর সবাই ভেবে নিয়েছে যে আমি পালিয়ে গিয়েছি। সেদিন আমার মুখটা দেখানোর মতো ইচ্ছে আর আমার ছিল না, তাই বাড়িতে আর যাইনি। সরাসরি ফ্রেন্ডের বাসায় চলে যাই। সেখান থেকে একটা কাজ জোগাড় করি আর এখানে একটা বাসা ভাড়া করে থাকা শুরু করলাম। তুমি একবার আমাকে বলতে পারতে অর্পা? কি বলবো আপনাকে? কোন মুখে বলতাম আপনাকে? এতক্ষণে তো সব শেষ হয়ে গিয়েছিল। অনন্যার সাথে আপনার বিয়ে হয়ে গিয়েছিল। আমার তো এখানে বলার কিছু ছিল না। আমি নিজের বোনের সর্বনাশ তো করতে পারি না। অনন্যা আমার সাথে যা করেছে আমি তো তা করতে পারি না ওর সাথে। কারণ অনন্যা আমাকে বোন না ভাবলেও আমি তো তাকে বোন ভাবি। আমি অর্পাপুর কথা শুনে চিৎকার করে কেঁদে বলতে লাগলাম, আমি এসব কিছু করিনি। অরণ্য আমার গালে কষিয়ে একটা স্বর বসিয়ে বললেন, তুমি এতটা নীচ আমি ভাবতেও পারিনি। সামান্য টাকার জন্য নিজের বোনের সাথে এমনটা করতে পারলে? লজ্জা করলো না তোমার এমনটা করতে? আর এখন সব অস্বীকার করছো? আমি অরণ্যকে হাত জোর করে বললাম, সত্যি আমি এমন কিছু করিনি। বিশ্বাস করেন আমাকে? অর্পাপু, তুই আমাকে আমার এই ব্যাপারে কেন মিথ্যে বলছিস? কেন অরণ্য চোখে আমাকে খারাপ বানাচ্ছিস? দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু উচ্চ আশা আমার ছিল না। টাকা পয়সার মোহ কখনোই ছিল না। তাহলে কেন এমন বলতেছিস তুই? কি ক্ষতি করেছি আমি তোর? তুই তো আমাকে চিনিস আমি কেমন। তাহলে এমন কেন বলছিস? জবাবে অর্পাপু বলল, কি ক্ষতি করেছিস জিজ্ঞেস করতে কি তোর লজ্জা করে না? আর কি ক্ষতি করা বাকি রাখছিস তুই? যা, তুই আর অরণ্য গিয়ে সংসার কর, আর এখানে আসিস না। ওপাশ থেকে অরণ্য বলে বসলেন, আমার সাথে অনন্যা যাবে না, তুমি যাবে। অর্পাপু অবাক হয়ে উত্তর দিল, আমি কোথায় যাব? আমার সাথে আমার মায়ের কাছে যাবে তুমি। আর মাকে গিয়ে সব খুলে বলবে। আর তোমাকে যে কষ্ট অনন্যা দিয়েছে সেটা আমি অনন্যাকে ফেরত দিব। তুমি আমার সাথে চলো। না, আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক। ঝামেলা তো তুমি করনি, ঝামেলা করেছে অনন্যা। সেটা শাস্তি তুমি কেন পাবে? আমি অরণ্যকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বোঝাতে পারলাম না। অরণ্য অর্পাপুর কথায় বিশ্বাস করেছিল। আর অর্পাপু কেনই বা আমার নামে মিথ্যে বলল সেটাও আমি বুঝতে পারছিলাম না। অরণ্যকে বোঝানোর হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অরণ্য অর্পাপুর হাত ধরে বের হয়ে চলে গেল। আর আমাকে যে রিংটা পরাতে চেয়েছিল সেটাও মেঝেতে পড়ে গেল। অরণ্য সেটা ফেলেই চলে গেছে। আমি রিংটা হাতে নিয়ে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, কেন আমার সাথে এমন হলো? কি ক্ষতি করেছি আমি? কেন আমাকে এভাবে কষ্ট দেওয়া হলো? আমি তো কারো কোনো ক্ষতি চাইনি। কাঁদতে কাঁদতে আমি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। খেয়াল করলাম অরণ্য আর অর্পাপু গাড়ি নিয়ে চলে গিয়েছে। আমার বুকে বেশ কষ্ট হতে লাগলো। একে তো অরণ্য আমাকে ফেলে রেখে গিয়েছে, তার উপর অরণ্য জানতো আমি এখানকার কিছুই চিনি না। কিভাবে পারলো আমাকে আমার বুথমশাই ফেলে রেখে চলে যেতে? আমি তো কিছু করিনি। আমার বুথমশাই কেন আমাকে বিশ্বাস করলো না? কেন আমাকে কষ্ট দিল? আমি তো অর্পাপুর কোনো ক্ষতি করিনি। আমি তো এমন করিনি। তাহলে আপু কেন এমন করলো? কেন আমার অরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চাইলো? এত কষ্ট কেন দিল আমায়? আল্লাহ, আমি তো কোনো প্রশ্নের উত্তরই পাচ্ছি না। আমি কি করব তুমি বলে দাও। এই মুহূর্তে হাতে আমার একটা টাকাও ছিল না যে যাব। তবুও একটা সিএনজি ভাড়া করলাম। ভাড়া করে বাসায় গেলাম। বাসায় দারোয়ানের কাছ থেকে টাকা নিয়ে ভাড়া দিলাম। ঘরের ভিতরে গিয়ে দেখলাম রনক ভাই দাঁড়িয়ে আছে। রনক ভাইকে দেখে আমার মাথায় যেন আগুন ধরে গেল। কারণ রনক ভাইয়ের জন্যই অর্পাপু আমাকে ভুল বুঝলো। নিজেকে আর সামলাতে পারলাম না। রনক ভাইকে গিয়ে বললাম, আপনার কি দরকার ছিল এত বড় নাটক করার? অর্পাপুকে কেন ভুল বুঝিয়েছেন? কি ক্ষতি করেছিলাম আমি আপনার? খেয়াল করলাম রনক ভাই কোনো কথাই বলছে না। আমার রাগটা যেন আরও বেড়ে গেল। মন চাচ্ছে রনক ভাইকে কষিয়ে একটা শর্ট দিই। তাই করতে নিলাম, কিন্তু হুট করে অরণ্য এসে পিছন থেকে আমার হাতটা ধরে ফেলল। আমি অরণ্যর দিকে ফিরতে অরণ্য আমাকে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে এসব। অরণ্য জড়িয়ে ধরার সাথে সাথে খেয়াল করলাম চারদিকের আলো আরও বেড়ে গেল। অর্পাপু, রনক ভাই, আমার কিছু বান্ধবী সবাই হাততালি দিয়ে বলছে, হ্যাপি বার্থডে অনন্যা। এখনও আমার মাথায় কাজ করছে না কি হচ্ছে এসব। মাথাটা খুব ঝিমাতে লাগলো। পরক্ষণে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে চিন্তামগ্ন হয়ে বসে আছে। আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমাকে বললেন, অনন্যা ঠিক আছো তো তুমি? কিছু হয়নি তো? হুট করে সবার এত পরিবর্তন দেখে কেন জানি না অবাক লাগছে। খেয়াল করলাম সামনে রনক ভাই আর অর্পাপুও দাঁড়ানো। আমি ওদের দেখে রেগে যেতে নিলাম। অরণ্য আমাকে শান্ত স্বরে বললেন, অনন্যা, ওদের কিছু বলো না। ওরা এতক্ষণ যা করেছে আমার কথাই করেছে। অরণ্যর কথাগুলো শুনে যেন আকাশ থেকে পড়লাম। কি বলে এসব? মাথার উপর দিয়ে সব যাচ্ছে।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরণ্য একটু মুচকি মুচকি হেসে বললেন, কিছু বুঝতেও হবে না। আগে তোমাকে একটা সংবাদ দেই। অর্পা কোথায় গিয়েছিল সেটা তো সবার অজানা ছিল। অর্পা রনকের সাথেই পালিয়েছিল। কথাটা শুনে বেশ অবাক হয়ে গেলাম আমি। তাহলে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা কি আমার স্বপ্ন ছিল? ওরা যদি বিয়েই করে নেয় তাহলে একটু আগে এমন কেন বলল? অর্পাপু পাশ থেকে বলে উঠল, তুই একটু শান্ত হ, আমি সবটা বলছি। আমি নিজেকে শান্ত করে বললাম, বলো এবার। রনকের সাথে আমার রিলেশন ছিল 3 বছরের। রনক তোকে কিছু বলেনি কারণ আমরা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু হুট করে আমার বিয়ে ঠিক করাতে সব ঝামেলা পাকালো। কি করব বুঝতে পারছিলাম না। পছন্দ সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। শেষমেশ বিয়ের দিন সকালে মনে হলো নিজের ভালোবাসা কীভাবে কোরবানি করা ঠিক হবে না। তাই রনককে ফোন দিয়ে বললাম, রনক তুমি কি চাও আমরা এক হই? অর্পা তুমি এখনও এই কথা জিজ্ঞেস করছো? তুমি যা করতে বলবে আমি তাই করব। তবু আমাকে ছেড়ে যেও না। তাহলে বাগানের কাছে চলে আসো। রনক আমার কথা শুনে বাগানের কাছে আসলো, আর আমি সুযোগ মতো রনকের হাত ধরে পালিয়ে গেলাম। তাহলে একটু আগে যে কাহিনী বলছিলি সেটা কি ছিল? আমার প্রশ্নের জবাবে সবাই প্রথমে একটু হেসে নেয়। সবার হাসি দেখে আবার সত্যি আমার গা জ্বলে যেতে লাগে। রেগে গিয়ে বললাম, কি হয়েছে বলবি তো? অরণ্য মুচকি হেসে বলল, 4টা মাস খুব জ্বালিয়েছ আমাকে, তাই শাস্তি তো ভালোবাসি শব্দটা বলার আগে দিতেই হতো। আর একটু সারপ্রাইজও দেওয়া বাকি ছিল। হুট করে অর্পার সাথে দেখা, তখন অর্পাকে নিয়ে প্ল্যানটা করি। এরকম প্ল্যানটা কি করলো শুনি? অরণ্য হাসি হাসি মুখ নিয়ে বলল, আমি করেছি। এরকম একটা প্ল্যান করেছে বলে অরণ্যর প্রতি আমার খুব অভিমান হয়েছে। অভিমানে গাল ফুলিয়ে বসে রইলাম। অর্পাপু বলল, আচ্ছা অনন্যা থাক, তুই আর আমি রনক বাহিরে গেলাম। তোদের মান অভিমানের পালা শেষ কর। আর শর্টটা দেওয়ার জন্য সরি, জোরে লাগেনি তো? নাটক করতে গিয়ে ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়ছিলাম। অর্পাপুর কথা শুনে অভিমানটা আরও বেড়ে গেল। অভিমানী গলায় বললাম, হয়েছে, জুতা মেরে গরুদান করতে হবে না। অর্পাপু হাসি দিয়ে রনক ভাইকে নিয়ে চলে গেল, আর আমি গাল ফুলিয়ে বসে রইলাম। অরণ্য আমার দিকে তাকালো, কিন্তু অভিমানের জন্য আমি আর অরণ্যর দিকে তাকালাম না। অরণ্যর চোখ যেন আমার থেকে সরছে না। আমি যেন তার চোখের নিশানা থেকে নিজেকে সরাতে পারছি না। ক্রমশ আমার অভিমান কমতে লাগলো। তবুও অভিমানটা ধরে রাখার নিরলস কসরত করে যাচ্ছি। অভিমানটা স্থির রাখার অনেক চেষ্টার পরেও কেন জানি না অভিমানটা ধরে রাখতে পারলাম না। তাই অরণ্যকে জড়িয়ে ধরে অভিমানটা চোখের বৃষ্টি করে নামিয়ে দিলাম। ফুফাতে ফুফাতে বললাম, আমাকে এভাবে কষ্ট দেওয়ার কি দরকার ছিল? আমি যদি হারিয়ে যেতাম ওই জায়গা থেকে? আমি তো আমার অনন্যাকে চিনি। সে যে বাসা খুঁজে ফিরতে পারবে সেটা আমার ভালো জানা ছিল। সারপ্রাইজটা কেমন লাগলো? খুব বাজে লেগেছে। এভাবে আর সারপ্রাইজ দিবেন না। নাটক করতে গিয়ে তো রিংটাও ফেলে এসেছিলেন। খেয়াল করলাম অরণ্য আমার এই কথা শুনে অট্ট হাসি দিচ্ছে। কী ব্যাপার এত হাসি দিচ্ছেন যে? হাসি দিচ্ছে এজন্য, আমি যে রিংটা ফেলে এসেছি সেটা নকল রিং ছিল, আর আসল রিংটা আমার কাছে। নাটকটা বাস্তবমুখী করার এক অভিন্ন প্রচেষ্টা আর কি। এত বড় ছলনা, যাক আর কথাই বলবো না আপনার সাথে। অরণ্য এবার আমাকে জোরে জড়িয়ে ধরে। মনে হচ্ছে তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। এবার কানের কাছে মুখটা হালকা করে নিয়ে বলল, আই লাভ ইউ পেতনি। এবার যেন তার প্রতি থাকা সকল অভিমান আমার মনে দুমড়ে মুচড়ে গিয়ে ভেঙে গেল। অভিমানটা টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করলাম, পারলাম না। আমিও পিস পিস করে বললাম, আই লাভ ইউ টু বুধমশাই। আমার মতো কালো মেয়েকে ভালোবাসলেন কিভাবে? মানুষের দৃষ্টি সুন্দর, অসুন্দরের বৈষম্য করে। আমার দৃষ্টিতে তুমি সবচেয়ে বেশি সুন্দরী। কথাটা শোনার পর নিমিষের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলাম। কিছু বলতে চাইলেও বলতে পারলাম না, কারণ গলাটা থরথর করে কাঁপতে লাগলো। অরণ্য আমাকে এবার চোখটা হাত দিয়ে চেপে ধরে আর বললেন, আমার সাথে একটু চলো। কোথায়? আগে চলো তারপর বলি। এত নাছরবান্দা মেয়ে রে বাবা, এত বক বক করতে পারে। হয়েছে হয়েছে, আর বক বক করবো না, এবার নিয়ে যান। চোখটা চেপে ধরে আস্তে আস্তে আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। হুট করে চোখ খুললাম, খেয়াল করলাম আমি ছাদে। চারদিকে মোমবাতি দিয়ে সাজানো অর্পা আপু আর রনক ভাইয়া বাজি ফোটাতে লাগলো। পাশে মা দাঁড়িয়ে আছে, ওনার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না উনি আমার শ্বশুর মশাই। আমি দৌড়ে গিয়ে ওনাদের সালাম করলাম। অর্পা আপু আর রনক ভাইয়া আমার সামনে একটা কেক আনলো আর বলল, বুধ আর পেতনি দুজন মিলে কেক কাটেন। আর অরণ্য ভাইয়া, আপনি অনন্যাকে রিং পরিয়ে দিন। আর অনন্যা, তোর হাতের নকল রিংটা ছুঁড়ে ফেলে দে। এত বোকা কবে হয়েছিস? হ্যাঁ, সামান্য নাটকও বুঝতে পারলি না? তুই তো বেশ নাছর বান্দার বুদ্ধিমতী ছিলি। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। বিড়বিড় করে বললাম, প্রেমে পড়লে যে মানুষ বলদ হয় সেটা আমাকে দিয়ে প্রমাণ হলো। অরণ্য ধাক্কা দিয়ে বলল, কি বিড়বিড় করা হচ্ছে? না কিছু না। একটু ওইদিকে ফিরো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ?
ওইদিকে ফিরেই দেখো, আমি ওইদিক ফিরে দেখলাম আমার মা বাবা চাচা চাচি সবাই এসেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বিয়ের পর এসব ঝামেলায় আমার শ্বশুরবাড়িতে কেউ আসেনি। এভাবে যে সারপ্রাইজ পাবো বুঝতে পারিনি। আমি তো খুশিতে স্থির হয়ে গিয়েছিলাম। কিছু বলতেও পারছিলাম না, আবার নড়তেও পারছি না। আমাকে অরণ্য ধাক্কা দিয়ে বললেন, এবার কেকটা কাটো আর আপনি শব্দটা রীতি টানো। আপনি শব্দটা রীতি টানবো মানে? মানে আমাকে তুমি করে বলবে। আমার তো লজ্জা লাগবে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। কেকটা কাটো, সবাই অপেক্ষা করছে। কেকটা কাটার সাথে সাথে চারদিকে বাজি পড়তে লাগলো। কয়েকটা পানস আকাশে উঠতে লাগলো। কি যে এক অনুভূতি বলে বোঝানো যাবে না। শীতল বাতাস বইছে। সত্যি বুঝতে পারিনি আমার বুধমশাই আমায় এত ভালোবাসে। কেকটা কাটলাম। বুধমশাই আমাকে হাতে রিংটা পরিয়ে দিল। আমি লজ্জায় দৌড়ে রুমে চলে আসলাম। অরণ্য আমার পিছন পিছন আসলো। অরণ্যকে বললাম, আপনার তো অরণ্য। আমার মুখটা আটকে দিয়ে বলল, আপনি না, তুমি বলো। আমি লজ্জামাখা মুখে উত্তর দিলাম, তোমার তো আমাকে ভালো লাগে না। অর্পাপুকে তো প্রথম দেখায় ভালো লেগেছিল। হুট করে আমাকে ভালো লাগলো কিভাবে? কারণ প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগা অনেক ভালো। আমার কথাটাই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সত্যি কথা বললে ফিরিয়ে দেওয়া হয় না, বরং সত্যতার প্রমাণ হয়। সেদিনের পর থেকে অরণ্য আর আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেল। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। এর মধ্যে আমি একটা পুত্র সন্তানের মা হলাম। একদিন পাশের বাসার পরিচিত এক ভাবি আমার ছেলেকে দেখতে এসে আমাকে বললেন, অনন্যা ভাবি, আপনাদের বিয়েটা যেন কিভাবে হয়েছে? উত্তরে আমি বললাম, আমাদের হঠাৎ বিয়ে হয়েছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হঠাৎ বিয়ে। লিখেছেন শারমিন আসল নিপা। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। প্রতিদিন এমন নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।